কি ঘটে যখন একটা সফল বিপ্লব হয়? ধরুন ১৬ বছরের একটা নিরেট স্বৈরাচারের পতন ঘটল, মানুষ তো রাস্তায় নেমে বিজয় উল্লাস করল, কিন্তু ঠিক পরদিন সকালে ঘুম থেকে উঠে সেই বিপ্লবীদেরই যদি মনে হতে থাকে তারা আসলে হেরে গেছে। এটা একটা ভয়ঙ্কর অনুভূতি। একদমই তাই। তারা হয়তো বুঝতে পারে যে অত্যাচারী পালিয়েছে ঠিকই, কিন্তু যে শেকল দিয়ে তাদের বাধা হয়েছিল সেটা এখনো বহাল তবিয়তেই রয়ে গেছে। মানে এটা আসলে বিপ্লবের ইতিহাসে সবচেয়ে নির্মম সত্যগুলোর একটা, জানেন তো। স্বৈরাচারের পতন মানেই কিন্তু পুরো ব্যবস্থার পতন না। ক্ষমতার যে একটা শূন্যস্থান তৈরি হয়, সেটা খুব দ্রুতই পুরনো অভ্যাস আর নতুন মুখোশ দিয়ে ভরে যায়। ঠিক। আর ঠিক এই ভয়ঙ্কর শূন্যস্থান আর এই মোহভঙ্গের জায়গাটি নিয়েই আমাদের আজকের এই গভীর আলোচনা বা ডিপ ডাইভ। শ্রোতাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আজ আমরা এমন একটি উৎস বা সোর্স নিয়ে কাটাছেড়া করব যা সাম্প্রতিক সময়ে বেশ আলোড়ন তুলেছে। হ্যাঁ, হোলি মিডিয়া ইউটিউব চ্যানেলের সেই ভিডিওটা, তাই না? হ্যাঁ, হোলি মিডিয়া থেকে প্রকাশিত মুহিব খানের একটি অত্যন্ত দীর্ঘ, তীক্ষ্ণ এবং বলতে গেলে ক্ষোভ মাখা একটি কবিতার প্রতিলিপি। এর শিরোনাম হল কেন 4। কবিতাটির কাঠামোটা খেয়াল করেছেন নিশ্চয়ই। এর শুরু থেকে শেষ পর্যন্ত কেবল অসংখ্য কেন দিয়ে সাজানো। মানে প্রতিটি পংক্তি যেন এক একটা প্রশ্নবোধক তীর। ঠিক বলেছেন। জুলাই বিপ্লবের পর বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় এবং অর্থনৈতিক যে সামগ্রিক পরিস্থিতি, তা নিয়ে কবির যে একটা তীব্র হতাশা, সেই হতাশার মূল কারণ বা মেকানিজম খোঁজার চেষ্টা করব আমরা আজকে। তবে আলোচনার একেবারে শুরুতেই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে নেওয়া প্রয়োজন শ্রোতাদের জন্য। হ্যাঁ, ডিসক্লেমারটা দেওয়া খুব জরুরি। একদম। এই উৎসের ভেতরে কিন্তু বেশ কিছু জোরালো রাজনৈতিক, সামাজিক আর ধর্মীয় মতাদর্শ রয়েছে। আমাদের উদ্দেশ্য কোনোভাবেই এর কোনো পক্ষ নেওয়া বা এই দায়বইগুলোকে সমর্থন করা নয়। না, মোটেও না। আমরা সম্পূর্ণ নিরপেক্ষ একটি জায়গা থেকে এই উৎসটিকে বিশ্লেষণ করব। আমরা শুধু দেখতে চাই এই প্রশ্নগুলোর পেছনের যুক্তিটা আসলে কি, আর কেনই বা এই মুহূর্তে কথাগুলো বলা হচ্ছে। একদমই তাই। মানে আমাদের কাজ হলো এই ক্ষোভের উৎসটাকে ডিকোড করা। কোন প্রেক্ষাপটে একজন মানুষ এই চরম হতাশাগ্রস্ত প্রশ্নগুলো করছেন, আমরা শুধু তার পেছনের মনস্তত্ত্ব এবং সমাজতত্ত্ব নিয়ে কথা বলবো। তো চলুন সরাসরি উৎসে প্রবেশ করি। উৎসের একেবারে শুরুতেই কবি প্রশ্ন ছুড়ে দিয়েছেন রাজনৈতিক পট পরিবর্তন নিয়ে। তিনি খুব সরাসরি জানতে চাইছেন ১৬ বছরের ফ্যাসিবাদ ভেঙে জুলাই মাস পেরিয়ে আসার পরও কেন প্রশাসন আবার সেই পুরনো নিয়োগ, বদলি আর মক্কা কালচারে ফিরে গেল। কেন প্রাক্তন প্রধানমন্ত্রী, যাকে কবিতায় হাসিনা বলা হয়েছে, এবং তাকে বহনকারী পাইলট ধরা পড়ল না? কেন সেনাপ্রধানের জবাবদিহিতা চাওয়া হল না? আমার একটা খটকা লাগছে এখানে। কি রকম খটকা? মানে স্বৈরাচার তো পালিয়েছে, নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকারও এসেছে, তাহলে এত দ্রুত কবি এই পরিবর্তনকে প্রত্যাখ্যান করছেন কেন? কারণ তিনি বুঝতে পারছেন যে একটা গাড়ির চালক বদলানো মানেই কিন্তু গাড়ির ইঞ্জিন ঠিক হয়ে যাওয়া নয়। আচ্ছা। কবি এখানে ক্ষমতার হাতবদল আর কাঠামোগত পরিবর্তনের মধ্যে যে বিস্তর ফারাক, সেটা ধরিয়ে দিচ্ছেন। তিনি যখন এনজিও সরকার শব্দবন্ধটি ব্যবহার করছেন, তখন এর একটা খুব গভীর তাৎপর্য আছে। এনজিও সরকার বলতে তিনি ঠিক কি বোঝাতে চাইছেন এখানে? মানে এনজিও বা নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনগুলোর কাজের তো একটা নির্দিষ্ট ধরন থাকে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তারা সাধারণত দাতাদের বা ডোনারদের এজেন্ডা অনুযায়ী নির্দিষ্ট কিছু প্রজেক্ট বাস্তবায়ন করে। কিন্তু রাষ্ট্রের মূল সমস্যাগুলোর যে কাঠামোগত বা রাজনৈতিক সমাধান, সেটা তাদের কাজের পরিধিতে থাকে না। ও, বুঝতে পারছি। তো কবির অভিযোগ হলো, এই নতুন সরকারও কি তাহলে কোনো বিদেশি দাতা বা পরাশক্তির এজেন্ডা বাস্তবায়নকারী এনজিওর মতো আচরণ করছে? মুগ্ধ এবং সায়েদের মতো লক্ষ জনতা জীবন দিল একটা কাঠামোগত পরিবর্তনের জন্য, অথচ দেখা যাচ্ছে সংবিধানের রূপ অপরিবর্তিত। সেই পুরনো আইনি কাঠামো। ঠিক, সেই পুরনো আইন, পুরনো আমলতন্ত্র দিয়েই নতুন রাষ্ট্র চালানোর চেষ্টা হচ্ছে। আচ্ছা, চলুন বিষয়টা একটু গভীরভাবে বিশ্লেষণ করি। এটা তো অনেকটা টাইটানিক জাহাজের ডেক চেয়ারগুলো নতুন করে সাজানোর মতো। দারুণ একটা উপমা দিয়েছেন। মানে জাহাজ ডুবছে, কিন্তু আমরা শুধু চেয়ারের অবস্থান বদলাচ্ছি। বাইরে থেকে চকচকে স্ক্রিন দেখছেন, কিন্তু ভেতরে সেই একই করাপ্টেড অপারেটিং সিস্টেম কাজ করছে।
খুব জুৎসই উপমা। আর এই অপারেটিং সিস্টেম অপরিবর্তিত থাকার ফলেই আমরা দেখতে পাচ্ছি যে আহত বিপ্লবীদের উপযুক্ত চিকিৎসার জন্য রাস্তায় নামতে হচ্ছে, রাষ্ট্রপতির দরজায় কড়া নাড়তে হচ্ছে। হ্যাঁ, যেটা খুবই দুঃখজনক। কবি এখানেই প্রশ্ন তুলছেন, বিপ্লবীরা কেন ভিক্ষুক হবে? যারা রাষ্ট্র মেরামত করার কথা, তারা যদি পুরনো আইনি কাঠামো আর সিস্টেমের ভেতরেই বন্দী থাকে, তাহলে এই নতুন গদি বদলকে কোনোভাবেই বিপ্লব বলা যায় না। এখানে আরেকটা বিষয় খুব চোখে পড়ার মতো। কবি বারবার বলছেন ২৪-এর আন্দোলনকে যেন ৭১-এর প্রেক্ষাপট থেকে আলাদা করে দেখা হয়। এই বিভাজনটার কারণ কি বলে আপনার মনে হয়? এটি খুবই সূক্ষ্ম একটি রাজনৈতিক মনস্তত্ত্ব। ৭১-এর মুক্তিযুদ্ধ আমাদের জাতির সবচেয়ে বড় অর্জন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু গত কয়েক দশকে সেই মুক্তিযুদ্ধের ন্যারেটিভ বা বয়ানকে একটা নির্দিষ্ট রাজনৈতিক দল তাদের নিজেদের ক্ষমতা কুক্ষিগত করার ঢাল হিসেবে ব্যবহার করেছে। এটা উৎসেও বেশ স্পষ্ট। হ্যাঁ, তো কবি বোঝাতে চাইছেন ২৪-এর এই নতুন আত্মত্যাগকে যদি আবার সেই পুরনো ছাঁচে ফেলে মূল্যায়ন করা হয়, তবে ২৪-এর নিজস্ব যে স্পিরিট, যে স্বকীয়তা, তা হারিয়ে যাবে। মানে নতুন প্রজন্মের এই আত্মত্যাগের আলাদা একটা পরিচয় থাকতে হবে। একদম। তা না হলে আবারও সেই পুরনো রাজনৈতিক বয়ানের কাছে এই বিপ্লব হাইজ্যাক হয়ে যাবে। বুঝতে পেরেছি। মানে রাজনৈতিক ফাউন্ডেশনটাই নড়বড়ে। কিন্তু দাঁড়ান, এখানেই বিষয়টা সবচেয়ে বেশি কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। কিভাবে? এই যে আমরা এতক্ষণ সংবিধান, সেনাপ্রধান, রাষ্ট্র মেরামত নিয়ে কথা বলছি, এখান থেকে উৎসের পরের অংশটা হঠাৎ করে একদম ভিন্ন দিকে মোড় নেয়। হ্যাঁ, ক্যানভাসটা হঠাৎ করেই বেশ বড় হয়ে যায়। ঠিক। একদিকে আমরা রাষ্ট্রীয় কাঠামোর কথা বলছি, অন্যদিকে হঠাৎ করেই কবি চলে গেছেন টিকটক, জেন আলফা প্রজন্ম আর আধুনিক পপ কালচারের সমালোচনায়। হ্যাঁ, এটা অনেকের কাছেই একটু অসংলগ্ন লাগতে পারে শুরুতে। আমার প্রশ্ন হল, মানে এটা কি একটু বেশি বুমার বা পুরনো প্রজন্মের মতো অভিযোগ শোনালো না? একটা দেশ স্বৈরাচার মুক্ত হল, সেখানে একটা সোশ্যাল মিডিয়া অ্যাপ বা তরুণদের ফ্যাশন ট্রেন্ড কিভাবে রাষ্ট্রের সার্বভৌমত্ব বা জাতীয় পরিচয়ের জন্য এত বড় হুমকি হতে পারে? আমার তো মনে হচ্ছে এটা সেফ জেনারেশন গ্যাপের ক্ষোভ। আপাত দৃষ্টিতে এটা জেনারেশন গ্যাপ মনে হলেও এর ভেতরে একটা গভীর সমাজতাত্ত্বিক মেকানিজম বা প্রক্রিয়া লুকিয়ে আছে। আমরা যদি বৃহত্তর প্রেক্ষাপটে বিষয়টা দেখি, যদি রাজনীতি হয় একটা রাষ্ট্রের শরীর, তবে সংস্কৃতি হল তার আত্মা। আচ্ছা। কবি এখানে শুধু একটা অ্যাপের সমালোচনা করছেন না, তিনি অ্যালগোরিদম চালিত এই পপ কালচার কিভাবে একটা জাতির চিন্তাশক্তিকে ভোতা করে দেয় তার কথা বলছেন। অ্যালগরিদম কিভাবে চিন্তাশক্তি ভোতা করে একটু বুঝিয়ে বলবেন? ধরুন, টিকটক বা শর্ট ভিডিও প্ল্যাটফর্মগুলোর মূল মেকানিজমই হল মানুষের মনোযোগের সময় বা অ্যাটেনশন স্প্যান কমিয়ে আনা। ১৫ সেকেন্ডের বিনোদনের লুপে আটকে পড়া একটা প্রজন্ম কখনোই রাষ্ট্রকাঠামো, সংবিধান বা গভীর দর্শন নিয়ে ভাবার মতো ধৈর্য রাখে না। লজিক্যাল। তো কবি যখন প্রশ্ন করেন কেন রুচি, সভ্যতা ও ব্যক্তিত্বকে টিকটকের কাছে বলিদান দেওয়া হচ্ছে, এর মানে হলো আমরা এমন একটা প্রজন্ম তৈরি করছি যারা ট্রল করা বা ভাইরাল হওয়াকেই জীবনের চূড়ান্ত অর্জন মনে করে। আর এই জায়গাটাতেই তিনি বাঙালি মুসলমান পরিচয়ের সংকটটা টেনে এনেছেন, তাই তো? ঠিক। উৎসের দৃষ্টিভঙ্গিতে বাঙালি মুসলমান শুধু কোনো ধর্মের লেবেল নয়, এটি একটি জীবনাচরণ, একটি মূল্যবোধের ভিত্তি। যখন কোনো জেন আলফা প্রজন্ম পশ্চিমা প্রভাব বা অ্যালগোরিদমের কাছে নিজেদের সঁপে দেয়, তখন তারা তাদের শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আর শেকড়হীন একটা জাতিকে খুব সহজেই ম্যানিপুলেট বা নিয়ন্ত্রণ করা যায়। একদমই তাই। কবি অভিযোগ করছেন যে রাষ্ট্র এই নীরব সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে কোনো ব্যবস্থাই নিচ্ছে না, বরং ট্রান্সজেন্ডার বা সমকামিতার মতো বিষয়গুলোতে রাষ্ট্রের নীরবতাকে তিনি এক ধরনের প্রচ্ছন্ন সম্মতি হিসেবে দেখছেন। তার মানে দাঁড়াচ্ছে, আপনি যদি ভেতর থেকে সাংস্কৃতিকভাবে শূন্য হয়ে যান, তাহলে আপনার রাজনৈতিক বিপ্লবের কোনো মানেই হয় না। ঠিক। কিন্তু এই যে মূল্যবোধ বা সংস্কৃতির কথা আমরা বলছি, এগুলো রক্ষার দায়িত্ব তো সামাজিকভাবে ধর্মীয় নেতাদেরও নেওয়ার কথা। কিন্তু উৎসের ঠিক পরের অংশেই তো কবি এই আলেম সমাজ বা ধর্মীয় নেতৃত্বের উপর রীতিমতো তোপ দেগেছেন। এবং অত্যন্ত কড়া ভাষায়। এটি সম্ভবত এই কবিতার সবচেয়ে আত্মসমালোচনামূলক অংশ। হ্যাঁ, আমি কিছু নির্দিষ্ট শব্দ আর ফ্রেজের অর্থ আপনার কাছে জানতে চাইব, যেগুলো উৎসে ব্যবহার করা হয়েছে। তিনি বলছেন, মুখে ইসলামের কথা বলেও কেন বিভিন্ন গোষ্ঠী সমমনাদের বদলে অন্যদের সাথে আতাত করছে, কেন সামান্য দ্বিমত হলেই
একে অপরকে ইহুদির দালাল ফতোয়া দেওয়া হয়। এগুলো খুবই প্রচলিত অভিযোগ। তারপর তিনি বলছেন শিয়া সুন্নির বিভেদ, ৩১৩ জনের কৌশলে ব্যবসার চাঁদাবাজি আর শাপলার খেলোয়াড়দের হাতে মানুষ আজও কেন জিম্মি। এই যে ৩১৩ জন বা শাপলার খেলোয়াড়, এই টার্মগুলোর পেছনের ইতিহাসটা কি আসলে? অবশ্যই এগুলো পরিষ্কার করা দরকার শ্রোতাদের জন্য। ৩১৩ জন বলতে ইসলামী ইতিহাসে বদরের যুদ্ধের সেই ঐতিহাসিক ৩১৩ জন যোদ্ধাকে বোঝানো হয়, যারা বিশাল এক বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। আচ্ছা। কিন্তু কবি এখানে শব্দটা ব্যবহার করেছেন চরম শ্লেষ বা ব্যঙ্গাত্মক অর্থে। তিনি বোঝাতে চাইছেন যে বদরের সেই পবিত্র আত্মত্যাগের ধারণাকে এখন কিছু গোষ্ঠী নিজেদের রাজনৈতিক ফায়দা বা ব্যবসার চাঁদাবাজির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। মানে একটা পবিত্র সেন্টিমেন্টকে রীতিমতো ক্যাশ করা হচ্ছে। ঠিক তাই। আর শাপলার খেলোয়াড় বলতে তিনি মূলত ২০১৩ সালের শাপলা চত্বরের সেই ট্র্যাজিক ঘটনাকে ইঙ্গিত করেছেন, যেখানে বহু সাধারণ মানুষ ধর্মীয় আবেগে উদ্বুদ্ধ হয়ে জড়ো হয়েছিলেন। মনে আছে। কবির অভিযোগ হল সেই সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে কিছু ধর্মীয় নেতা পরবর্তীতে নিজেদের আখের গুছিয়েছেন বা আগের সরকারের সাথে আপোষ করেছেন। মানে হেফাজত বেচে রাজনীতি করার একটা অভিযোগ তিনি তুলছেন। আমি যদি এখানে একটা মেডিকেল অ্যানালজি বা স্পোর্টস অ্যানালজি টানি, এটা তো অনেকটা নিজেদের দলের খেলোয়াড়দের বিরুদ্ধেই ওন গোল করার মতো অবস্থা। হ্যাঁ, দারুণ বলেছেন। প্রতিপক্ষের সাথে না লড়ে নিজেদের মধ্যেই কাদা ঝোড়াঝড়ি। অথবা ধরুন অটোইমিউন ডিজিজ, শরীরের শ্বেত রক্তকণিকা যাদের কাজ হলো বাইরের জীবাণু থেকে শরীরকে রক্ষা করা, তারা যখন কনফিউজড হয়ে উল্টো শরীরের সুস্থ কোষগুলোকেই আক্রমণ করতে শুরু করে। একদম নিখুঁত উপমা। মানে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে। আলেম সমাজ বা ধর্মীয় নেতাদের কথা ছিল তাগুত বা স্বৈরাচারী জালিম ব্যবস্থার বিরুদ্ধে এক হয়ে লড়ার। আলেম এগুলো নিয়ে অন্তর্কলহে ব্যস্ত। এই যে সামান্য মতবিরোধেই আরেকজনকে ইহুদির দালাল বা নাস্তিক বলে ফতোয়া দিয়ে দেওয়া, এর পেছনের মনস্তত্ত্বটা হলো এক ধরনের হীনমন্যতা। হীনমন্যতা? সেটা কিভাবে? কারণ একটা শক্তিশালী জালিম রাষ্ট্র কাঠামো বা তাগুতের বিরুদ্ধে লড়াই করাটা অনেক কঠিন কাজ। সেখানে জীবনের চরম ঝুঁকি আছে। তা তো বটেই। তার চেয়ে বরং ধর্মকে ব্যবহার করে নিজের একটা ছোট অনুসারী গোষ্ঠী তৈরি করা, তাদের সামনে নিজেকে ইউসুফ নবী হিসেবে জাহির করা, আর অন্য আলেমদের সাথে তর্কযুদ্ধে লিপ্ত হওয়াটা অনেক সহজ। এতে নিজের ইগোও তৃপ্ত হয়, আবার ব্যবসাও চলে। ও, এখন বুঝতে পারছি। কবি এই হীন স্বার্থপরতার দিকেই আঙ্গুল তুলেছেন, যেখানে বৃহত্তর লক্ষ্যকে বিসর্জন দিয়ে ক্ষুদ্র দলাদলিকেই ধর্ম হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে। এই বিষয়টা সত্যি খুব হতাশাজনক। মানে একদিকে রাজনৈতিক কাঠামো পুরনো, অন্যদিকে তরুণ সমাজ অ্যালগোরিদমে আসক্ত, আর যারা পথ দেখাবে সেই ধর্মীয় নেতারা নিজেদের ইগো আর ব্যবসার দ্বন্দ্বে লিপ্ত। ঠিক। এই যে একটা রাষ্ট্রের ভেতরে চতুর্মুখী ফাটল, আমার মনে হয় এই ফাটলগুলোর কারণেই কবি তার শেষ অংশে গিয়ে ভূরাজনীতি আর আন্তর্জাতিক শোষণের কথা এনেছেন। হ্যাঁ, আপনি খুব সুন্দরভাবে পয়েন্টগুলো কানেক্ট করেছেন। রাষ্ট্রের ভেতরের এই পচন কিভাবে বাইরের শত্রুকে মানে পরাশক্তিগুলোকে আমন্ত্রণ জানায়, সেটাই হলো শেষ অংশের মূল বক্তব্য। উৎসে কবি প্রাত্যহিক জীবনের একদম সাধারণ কিছু সমস্যার কথা বলছেন। ভেজাল খাদ্য, ওষুধ, পানি, যানজট আর দূষিত রাজধানীর কথা। এর ঠিক পরেই তিনি বলছেন ব্যাংকের টাকা লুটের কথা, লুটেরাদের ভিনদেশে আশ্রয়ের কথা এবং বিচারহীনতার কথা। আর তারপরেই তিনি চলে গেছেন দিল্লি ও ওয়াশিংটনের খবরদারির দিকে। আমার প্রশ্ন হলো, একজন সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনের সংকটের সাথে দিল্লি বা ওয়াশিংটনের মতো পরাশক্তির ভূরাজনৈতিক ভয়ের সরাসরি সম্পর্কটা আসলে কি? এর মেকানিজমটা আসলে পুরোপুরি গাণিতিক এবং অর্থনৈতিক। ধরুন, দেশের ভেতরে যখন সুশাসনের অভাব থাকে, প্রশাসন দুর্বল থাকে, তখন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট হয়ে যায়। এই লুটেরা কিন্তু টাকাটা দেশে রাখে না। না, তারা তো পাচার করে দেয়। ঠিক, তারা সেটা ডলারে রূপান্তর করে বিদেশে পাচার করে, যার ফলে দেশের ডলারের চরম সংকট তৈরি হয় আর রিজার্ভ শূন্য হতে থাকে। আচ্ছা। আর যখন আপনার রিজার্ভ শূন্য হয়ে যাবে, তখন দেশ চালানোর জন্য নিত্য প্রয়োজনীয় পণ্য বা জ্বালানি কেনার জন্য আপনাকে IMF, বিশ্বব্যাংক বা অন্য কোনো পরাশক্তির কাছে ঋণের জন্য হাত পাততে হবে। উপায় তো নেই আর। আর ঋণ তো কখনো শর্ত ছাড়া আসে না। যখন আপনি ওয়াশিংটন বা দিল্লির কাছ থেকে অর্থনৈতিক সাহায্য নেবেন, তখন তারা আপনার অভ্যন্তরীণ রাজনীতি, আইন, এমনকি শিক্ষা ব্যবস্থাতেও হস্তক্ষেপ করবে। তার মানে দাঁড়াচ্ছে, এই যে ভেজাল খাবার বা যানজট, এগুলো শুধু সাধারণ অব্যবস্থাপনা নয়, এগুলো হলো সিমটম বা উপসর্গ। একদমই তাই।
এগুলো প্রমাণপণে যে রাষ্ট্র তার বেসিক মেকানিজমটাই হারিয়ে ফেলেছে আর ভেতরের এই দুর্বলতার কারণেই মুসলিম দেশগুলোকে বন্ধু বানাতে আমাদের নীতি নির্ধারকদের এত ভয়। ঠিক ধরেছেন। আপনি যখন ভেতর থেকে দুর্বল, প্রশাসনে ফ্যাসিজমের প্রেতাত্মারা বসে আছে, তখন আপনি স্বাধীনভাবে আপনার পররাষ্ট্রনীতিও ঠিক করতে পারবেন না। আপনার মনে সবসময় এই ভয় কাজ করবে যে অমুক পরাশক্তি হয়তো অসন্তুষ্ট হবে। আর এই পরাধীনতার ক্ষোভ থেকেই কি কবি সেই চরম উস্কানিমূলক কথাটা বলেছেন যে সীমানায় বা পাহাড়ে যদি ভারত হুমকি দেয় তবে ত্রিপুরা, আসাম, কলকাতা মিলে কেন এক বাংলা হবে না? হ্যাঁ, এটি মূলত পরাশক্তির হুমকির বিরুদ্ধে একটি মনস্তাত্ত্বিক পাল্টা আঘাত। যখন কোনো জাতির দেয়ালে পিঠ ঠেকে যায়, তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বৃহত্তর ঐক্যের হুঙ্কার দেয়। এই এক বাংলার ধারণাটি মূলত সেই দীর্ঘদিনের আন্তর্জাতিক শোষণের বিরুদ্ধে একটি প্রতিবাদী কণ্ঠস্বর। আরেকটি বিষয়ে আমাকে খুব ভাবাচ্ছে, একদম শেষে এসে কবি গণতন্ত্রের এই পুরো প্রক্রিয়াটিকেই একটা ফাঁদ হিসেবে আখ্যায়িত করেছেন। এটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট। তিনি প্রশ্ন তুলেছেন যে এই সিস্টেমে মূর্খ আর জ্ঞানীর ভোটের দাম সমান, সেই গণতন্ত্র দিয়ে আসলে কি হবে? এই প্রশ্নটা কি একটু অ্যান্টি ডেমোক্র্যাটিক বা অগণতান্ত্রিক শোনাচ্ছে না? এটি রাষ্ট্রবিজ্ঞানের একটি পুরনো দার্শনিক বিতর্ক। কবি কিন্তু এখানে সাধারণ মানুষকে ছোট করছেন না। তিনি মূলত প্রশ্ন তুলছেন আমাদের বর্তমান নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক ব্যবস্থার উপযোগিতা নিয়ে। আচ্ছা, মানে সিস্টেমটার উপর ক্ষোভ। ঠিক, যে সংসদে গেলে মানুষের জীবনের ন্যূনতম সংকটের, যেমন বিশুদ্ধ বাতাস বা নিরাপদ পানীয় জলের সমাধান হয় না, সেখানে নির্বাচন করে কারা ক্ষমতায় গেল বা গেল না, তাতে সাধারণ মানুষের কি এসে যায়? জনজীবনের সংকটের সমাধান না হলে তো সংসদ বা সংবিধানের আদৌ কোনো প্রয়োজন আছে কি না, সেটা একটা বড় প্রশ্ন। একদম। যখন একটা দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়, মানুষকে টিকটকের মতো সস্তা বিনোদনে ডুবিয়ে রাখা হয়, তখন সেই অসচেতন অধিকারবঞ্চিত মানুষের ভোটকে ম্যানিপুলেট করে ক্ষমতায় বসাটাকেই কবি গণতন্ত্রের ফাঁদ বলছেন। এটি কোনো সিস্টেমের বিরুদ্ধে কথা নয়, বরং সিস্টেমের ব্যর্থতার দিকে ছুঁড়ে দেওয়া চরম হতাশা আর ক্ষোভ। দারুণ বিশ্লেষণ। আজকের এই আলোচনা সত্যিই আমাদের অনেকগুলো বিচ্ছিন্ন বিন্দুকে এক সুতোয় গেঁথে দিল। হ্যাঁ, উৎসটা সত্যিই খুব চিন্তায় ফেলে দেওয়ার মতো। আমরা যদি পুরো বিষয়টা একটু সারসংক্ষেপ করি শ্রোতাদের জন্য, তাহলে দেখা যাচ্ছে যে একটি স্বৈরাচারী ব্যবস্থার পতন হলেই রাতারাতি সব ঠিক হয়ে যায় না। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে নতুন সরকারের কাছে প্রত্যাশা এবং তার বিপরীতে প্রাপ্ত হতাশার যে বিশাল চিত্র আমরা দেখলাম, তাতে কেনো ফোর শুধু একটি কবিতা নয়, এটি আসলে পরিবর্তন পরবর্তী একটি সমাজের স্ক্যান রিপোর্ট। এবং সেই রিপোর্টে পরিষ্কার দেখা যাচ্ছে যে রোগের জীবাণু সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে। একদমই। আমরা দেখলাম কিভাবে শুধুমাত্র ক্ষমতার চেয়ার বদল হওয়া মানেই রাষ্ট্র মেরামত নয়। আমরা দেখলাম কিভাবে একটা প্রজন্মকে অ্যালগোরিদমের ফাঁদে ফেলে শেকড়হীন করে ফেলা হচ্ছে। আমরা বুঝলাম কিভাবে ধর্মের নামে ব্যবসা করা নেতারা স্বৈরাচারের বিরুদ্ধে না লড়ে নিজেদের ভেতরেই অটো ইমিউন ডিজিজের মতো লড়াই করছে। আর সবশেষে আমরা দেখলাম অভ্যন্তরীণ এই দুর্নীতি আর ব্যাংক লুটের মেকানিজম কিভাবে একটা স্বাধীন রাষ্ট্রকে পরাশক্তির হাতের পুতুলে পরিণত করে। মানে সমাজ কাঠামোর এমন কোনো স্তর নেই যা এখানে প্রশ্নের সম্মুখীন হয়নি। ঠিক বলেছেন। এটি আসলে একটা সমাজ যখন পরিবর্তনের মধ্যে দিয়ে যায়, তখন তার ভেতরে থাকা নানামুখী দ্বন্দ্ব, ভয় ও প্রত্যাশা ভঙ্গের একটা অডিও ডকুমেন্টারি। একদম। তো আজকের এই ডিপ ডাইভ শেষ করার আগে আমি আপনাদের আমাদের শ্রোতাদের একটি বিষয় নিয়ে একটু ভাবতে অনুরোধ করব। আমরা দেখলাম যে সমাজের প্রায় প্রতিটি স্তরকেই কবি প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। সব জায়গাতেই তিনি প্রশ্ন রেখেছেন, কেন কেন এমন হচ্ছে। অসংখ্য কেন। কিন্তু একটু ভেবে দেখুন তো, একটি জাতি যখন কেবল এই কেন প্রশ্নটির বৃত্তেই ঘুরপাক খেতে থাকে, তখন তারা কি আদৌ কিভাবে এই সমস্যার সমাধান করা যায় সেই উত্তরের দিকে এগোতে পারে? এটি খুবই গভীর একটা চিন্তার জায়গা। আমরা আমাদের আলোচনার শুরুতে বলেছিলাম যে বিপ্লবের পর যে শূন্যস্থান তৈরি হয় তা পুরনো অভ্যাস দিয়ে ভরে যায়। যদি আমরা কেবল এই অভিযোগই করতে থাকি যে কেন সব পুরনো নিয়মে চলছে, তাহলে তো আমরা কখনোই নতুন নিয়মটা গড়ার কাজে হাত দিতে পারব না।
হ্যাঁ, শুধু প্রশ্ন করলেই তো আর সমাধান আসবে না। নাকি এই অন্তহীন তীক্ষ্ণ কেনগুলোই একদিন আমাদের এমনভাবে আঘাত করবে যা আমাদের বাধ্য করবে সেই কিভাবে রাষ্ট্র মেরামত করব তার আসল মেকানিজম বা পথটি খুঁজে বের করতে। হয়তো এই প্রশ্নগুলোই একদিন নতুন কোনো পথ খুঁজে নিতে বাধ্য করবে। উত্তরের খোঁজে এই ভাবেই তোলার মতো প্রশ্নটি নিয়েই আজ আপনাদের রেখে যাচ্ছি। ভালো থাকবেন সবাই।